আসসালামু আলাইকুম। আমি আছি কুষ্টিয়া শহরে, আর কুষ্টিয়া শহরের ঠিক বকচত্বরে আছি। বকচত্বর থেকে যাব হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। আজ শুক্রবার, কুষ্টিয়া শহরটা মোটামুটি ফাঁকা আছে। এই যে বকচত্বর, এই বকচত্বর কিন্তু কুষ্টিয়ার খুব নামকরা একটা জায়গা। এই রোড দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে থানা ট্রাফিক মোড়, আরেকটা নাম আছে থানা ট্রাফিক মোড়। এই রোড দিয়ে আমরা সোজা রেল লাইন পার হয়ে যাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। সাথে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই কুঠি বাড়িটা ঘুরে দেখাবো, আর যাওয়ার কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। যাওয়ার পথে এখানে 12 শরীফ দরবার, এই একটা সুন্দর জায়গা দেখলাম আমরা, শরীফ দরবার। কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ মোড় এর সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা শুক্রবারেও কিন্তু এই রাস্তায় একটু যানবাহনের চলাচল ভালোই আছে। মূলত শুক্রবার কুষ্টিয়া সব কিছুই বন্ধ থাকে, তারপরেও কুষ্টিয়া একটা ক্রাউডেড এরিয়া। এখানে দেখি আবার সব কিছু খোলা আছে। এই যে দেখছি সব ওষুধের ফার্মেসিগুলো এই জায়গা থেকে। সামনে হচ্ছে হসপিটালও আছে, এবং ওইটা কি কলেজ? ওইটার সামনে এইটা হচ্ছে কলেজ। আমরা যানজটে বেরিয়ে গেলাম। কুষ্টিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণের ইজি বাইক এবং রিক্সা আছে। দেখেন এখানে ছোটোখাটো যানজট বেড়ে গেছে। এখানে আছে হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, যে কারণে এই জায়গাটা একটু ক্রাউডেড আছে। এই যে কলেজ মোড়, জামে মসজিদ, এটা হচ্ছে কুষ্টিয়ার কেন্দ্রীয় কবরস্থান, এবং বেশ বড় একটা এরিয়া, কিন্তু অনেক বড় একটা এরিয়া। আমাদের খুলনার টুটপাড়া আছে, তার চেয়েও বড় এরিয়া বলতে পারি। এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এবং দেখেন ওইখান থেকে এই পর্যন্ত বড় একটা এরিয়া। আর কুষ্টিয়া আসলে একটু এর আগেও ঘুরেছি, আজকেও ঘুরলাম। কুষ্টিয়া মোটামুটি ভালো একটা বড় শহর। এখানে যেমন হচ্ছে এর অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই এলাকাটা ভালোই উন্নত। আর বাংলাদেশের সবচেয়ে বড় যে ভবন আছে, বিআরবি ভবন, এটাও কিন্তু কুষ্টিয়াতে। আর বিআরবির কেবলের ফ্যাক্টরি বা বিআরবির যে ফ্যাক্টরিগুলো আছে, যতগুলো ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু এই কুষ্টিয়াতে আছে। আমরা এখন কুষ্টিয়ার জেলখানার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে হচ্ছে ভিতরে কিন্তু কুষ্টিয়ার জেলখানার গেট, এটা কুষ্টিয়া জেলা কারাগার। তবে আজকের এই দিনে ঘুরছি এপ্রিলের মাসের শুরুতে, প্রথম সপ্তাহ। আজকে হচ্ছে মাসের 3 তারিখ। আজকে ঘুরছি, এবং এই কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই এলাকাতে কিন্তু অনেক বেশি তাপমাত্রা বেশি, প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের মতন তাপমাত্রা পড়ছে এলাকায়। তবে আমরা যে রোড দিয়ে যাচ্ছি, এই রোড দিয়ে মোটামুটি একটু গাছ আছে, যে কারণে এখানে তাপমাত্রা একটু কম। তবে আমরা শহরে ছিলাম, শহরগুলোতে কিন্তু ভালোই একটা তাপমাত্রা আছে। কুষ্টিয়া পলিটেকনিক কলেজ যাওয়ার পথে বেশ কিছু কদম গাছ আছে, এবং এই রোডে যখন শহর থেকে একটু বাইরে বের হলাম, তখন কিন্তু একটু তাপমাত্রা একটু কম। তার কারণ শহরের ভিতরে একটা গাছের কোনো দেখা নাই, যে কারণে অনেক বেশি তাপ। সামনে হচ্ছে যে আমরা এখান থেকে বের হলাম, কুষ্টিয়া থেকে যেটারে হচ্ছে ঢাকা রোড বলে, এইটা হচ্ছে কুষ্টিয়া ঢাকা রোড। ঢাকার যে পরিবহনগুলো সব এই রোড দিয়ে পদ্মা ব্রিজেও যাওয়া যায়। না, লালন শাহ বলতে লালনের মাজার, লালনের মাজারে এই রোড দিয়ে যাওয়া যায়। লালন শাহের মাজার এই রোড দিয়ে যাওয়া যায়। এবং সামনে দেখেন এই যে তরমুজের আড়ত, বিভিন্ন ফল ভাণ্ডার, এইখানে মোটামুটি ভালো একটা জায়গা। রাজবাড়ি 63 কিলো, বরিশাল 220 কিলো। এখানে কিন্তু বরিশালেও যাওয়া যায়, মানে পদ্মা সেতুর ওই পার দিয়ে কিন্তু বরিশালে যাওয়া যায়। আর সামনে আমরা পাবো হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ। আর এই রোডটা কিন্তু বিশ্ব রোডের মতনই, মনে হয় বিশ্ব রোডই বলে, ঢাকা রোড বলে এই রোডটারে। দেখেন ভাগাড়ে, ময়লার ভাগাড়ে গরু চলাচল করছে, এবং
যারা খাওয়া দাওয়া করছে। এই যে একটা তেলের পাম্প, এখানে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। তবে এইখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ শুরু। এটা হচ্ছে মেডিকেল কলেজের একটা মেডিকেল কলেজ হচ্ছে এটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ। আর ঠিক ঢাকা রোডের ডান পাশে আপনি এই মেডিকেল কলেজটা দেখতে পারবেন। ঢাকা অভিমুখী যে রোডের ডান পাশে দেখতে পারবেন মেডিকেল কলেজের। এই হচ্ছে মূল গেট, হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ। তার ভিতরে কিন্তু সুন্দর একটা পরিবেশ, কিন্তু যাবো না এখন ওই কুষ্টিয়া মেডিকেল কলেজে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কুটিয়া বাড়ি যাওয়ার। এবং এর রাস্তার দুই পাশে মোটামুটি ভালো গাছপালার একটা ছায়া আছে, যে কারণে এই রোডে কিন্তু বেশি তাপমাত্রা বেশি না। সামনে একটা মডেল মসজিদ, এই যে একটা মডেল মসজিদ, এবং এই মসজিদটা এখনো চালু হয়নি, কাজ চলছে। আর এর আশেপাশে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন তৈরি হচ্ছে। এগুলো সব মেডিকেলের জন্য এই নতুন নতুন ভবনগুলো তৈরি হচ্ছে। সামনে আরেকটা সুন্দর মসজিদ দেখা যাচ্ছে। আমি বারবার গরমের কথা কেন বলছি, তার কারণ হচ্ছে অনেক বেশি তাপমাত্রা। এখন যেখানে গাছ নাই সেখানে তাপমাত্রা বেশি। এই একটা সুন্দর একটা মসজিদ, এই যে একটা সুন্দর মসজিদ, এবং এই মসজিদগুলো কিন্তু অনেক আগের মসজিদ। যারা লালন শাহর মাজার যেতে চান তাদেরকে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে লালন শাহর মাজার, এটা হচ্ছে দবির মোল্লার গেট বলে এই জায়গাটা, কুমারখালী। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি যাওয়ার। তবে এই রোডে যদি কেউ বাইক নিয়ে আসেন তাদের জন্য একটা কথা বলি, এই রোডটা কিন্তু ভালোই যানবাহনের চাপ আছে, ছোট বড় সব ধরনের যানবাহনের চাপ আছে এই রোডটাতে। এই কারণে বাইক নিয়ে যারা আসবেন তারা একটু সাবধানে পার হবেন। দেখেন আমরা পার হয়ে গেলাম কুষ্টিয়া মেডিকেল কলেজ। পার হওয়ার পরে কিছুদিন এসে একেবারে মনে হচ্ছে যে সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশের মতন একটা পরিবেশে চলে আসলাম। আর এটা হচ্ছে রেল লাইন চলে গেছে। দাদা এই রেল লাইনটা কোথায় গেছে? গোয়ালন্দ ফরিদপুর রাজবাড়ি। ও এটা কি হচ্ছে গোয়ালন্দ ফরিদপুর রাজবাড়ি দিয়ে গোপালগঞ্জ? পদ্মা সেতু যাবে। হ্যাঁ পদ্মা সেতু। ও এই যে রেল লাইন দিয়ে পদ্মা সেতু যাওয়া যায়। সামনে যে রেল লাইন এটা দিয়ে পদ্মা সেতু যাওয়া যায়। গোয়ালন্দ রাজবাড়ি এটা দিয়ে পদ্মা সেতু যাওয়া যাচ্ছে। কুষ্টিয়ার প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি। তা এই এলাকাতে ঘুরলে আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে দেখেন আশেপাশে ধান লাগানো আছে, ধান গম বা অন্যান্য বিভিন্ন ধরনের যে কৃষি জাতীয় যে দ্রব্যগুলো সেইগুলো কিন্তু লাগানো আছে। যাই আমরা সামনে, আমরা কুষ্টিয়া শহর থেকে যখন ঢাকা রোড দিয়ে যাচ্ছি তখন সামনে একটা ব্রিজ আমাদের পড়বে। এটা হচ্ছে গড়াই নদীর ওপরে একটা ব্রিজ, গড়াই নদীর ওপরে আরেকটা ব্রিজ ওই সাইডে দেখেছি। আর এটা হচ্ছে আরেকটা, এই সেতুর নাম হচ্ছে মাসুদ জমি সেতু, এবং এই সেতুর ওপরে সর্বোচ্চ গতিসীমা 40 নির্ধারণ করে দিয়েছে সড়ক বিভাগ থেকে। এই যে আমরা সেতুতে উঠবো এখন, এই যে আমরা এখন সেতুতে উঠছি, এবং এর ওপরে কিন্তু রেল সেতু আছে। ওই বাম পাশে কিন্তু রেল সেতু আছে। এটা হচ্ছে রেল সেতু। আর এটা হচ্ছে গড়াই নদী। দেখেন নদীতে এত বেশি চর পড়েছে যে পানি কিন্তু খুব বেশি নাই, বালি। এটা হচ্ছে রেল সেতু। আর এটা হচ্ছে এই যে মাসউদ রুমি সেতু, সৈয়দ মাসুদ রুমি সেতু। এটা হচ্ছে গড়াই নদী। আমরা যে গড়াই গাড়িগুলো চলে যে নামকরণ, সেই নামকরণের কিন্তু যে নদীটা সেটা হচ্ছে এইটা। এই যে আমি আছি এখন মাসুদ রুমি সেতুতে, সৈয়দ মাসুদ রুমি সেতুতে। এটা হচ্ছে গড়াই নদী। এই দেখেন নদীটা প্রায় চর পড়ে আছে। আর এই দেখেন একেবারে নদী শুকিয়ে গেছে, বালি পুরোটা শুকিয়ে গেছে। আর এইটা হচ্ছে রেল সেতু, ঠিক হার্ডেন ব্রিজের মতন দেখতে। এইটা হচ্ছে রেল সেতু। এখান দিয়ে এই রেল লাইন দিয়ে কিন্তু ঢাকায় যাওয়া যায়। আর এটাও দিয়ে কিন্তু ঢাকায় যাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সড়ক পথ আর এটা হচ্ছে রেলপথ। আমি আছি সৈয়দ মাসুদ রুমি ব্রিজে। এটা আছে কুষ্টিয়া থেকে ঢাকা যে রোড, এই রোডে।
আর এই ব্রিজের উপর যখন হাঁটছি, বিশ্বাস করেন আপনারা যারা নতুন আসবেন, এই ব্রিজের উপর যদি হাঁটেন, এই ব্রিজের কাঁপছে, কোনো গাড়ি গেলেই কিন্তু কাঁপছে। এবং আমাদের এক দাদা আছে, দাদার কাছে শুনলাম যে এই ব্রিজটা কখনো যখনই তৈরি হতো ভেঙে যেত, যে কারণে এই ধরনের স্টিলের স্ট্রাকচার দিয়ে পুনরায় বারবার মানে স্ট্রাকচার দিয়ে কিন্তু এই ব্রিজটাকে যেন না ভাঙে বা ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কিন্তু এই ধরনের স্টিলের স্ট্রাকচার দেয়া এবং নিচে থেকে দেয়া। এই দেখেন আমি দেখাই, নিচ থেকে দেয়া, একদম পুরা নিচ থেকে ওঠানো এবং অনেক মজবুত করে তৈরি করা। তবে যতগুলো যানবাহন যাচ্ছে, ছোট বড় যানবাহন যাচ্ছে, আর দাঁড়িয়ে থাকছি মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, ভয়ও লাগছে আর মজাও লাগছে। আর এটা হচ্ছে গড়াই নদী। এটা কিন্তু এই গড়াই নদী একরকম পদ্মা নদীতে যে মিশে গেছে এই পাশ দিয়ে যে। আর এই নদীতে কিন্তু পানি নেই, একরকম বালি, দেখেন পুরা বালি, এইটুকু পানি আছে মাত্র, এবং এতে মনে হয় সাঁতার দিয়ে পার হওয়া যাবে। যা হোক, এই অসম্ভব সুন্দর ব্রিজ থেকে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। এই ব্রিজটা, ওই রেল সেতুর স্ট্রাকচার দেখলে হার্ডেন্স ব্রিজের কথা মনে পড়ে যায়। আর হার্ডেন্স ব্রিজ তো আসলে পদ্মা নদীর ওপরেই। সেটা হচ্ছে অবশ্যই আপনারা যারা রাজশাহীতে গেছেন ট্রেনে, তারা দেখতে পারবেন। আমরা সামনে যাই, দেখি আর কি দেখা যায়। একটা বিষয় দেখায় যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি বলে, যেটা কুলফি মালাই বলে অনেকে। এই যে রাস্তার পাশে যাচ্ছি, রাস্তার পাশে যতদূর যাচ্ছি, দুই পাশে অনেকেই এই কুলফি মালাই নিয়ে বসে আছে, যেটা কুষ্টিয়ার একরকম কুষ্টিয়ার তিলের খাজা, তার সাথে বিখ্যাত আছে কুষ্টিয়ার কুলফি, যেটা এই যে এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এই যে দেখেন রাস্তার পাশেই কুলফি বিক্রি করছে, এবং অনেক বেশি দেখলাম, যেটা যে প্রায় মানে রাস্তার পাশে অনেকেই বসে কুলফি বিক্রি করছে। আমরা সামনে অতিক্রম করবো হচ্ছে আলাউদ্দিন মোড়, আলাউদ্দিন নগর বলে এই জায়গাটার নামও। এবং এইটা হচ্ছে যার নামে করা, সেই ব্যক্তি এই এলাকার খুব সম্মানীয় একজন ব্যক্তি, যেটারে আলাউদ্দিন নগর বলা হয়, যার নামে এই এলাকায় একটা কলেজও আছে। তিনি খুবই সম্মানীয় ব্যক্তি এলাকার। আর এই দেখেন একটা বাজার, তহিরুন নেসা হাসপাতাল, এখানে ডায়াগনোস্টিক সেন্টার উপরে আর নিচে আছে ছোটো একটা বাজার। আমরা বাম দিয়ে যাব, যে আলাউদ্দিন নগর যে শিক্ষাপল্লী আছে, সেই শিক্ষাপল্লী মোড় দিয়ে সামনে আবার ওই ঢাকা কুষ্টিয়া যে রেল লাইন আছে, সেই রেল লাইন পার হয়ে যাব। এই যে আলাউদ্দিন নগর, এখানে এই যে আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, উনি একজন খুবই সম্মানীয় একজন ব্যক্তি এলাকার, তার নামে এই কলেজটা আছে। এবং উপজেলা আছে কুমারখালী উপজেলাতে এটা। এবার আছে বাহার কৃষি কলেজ, এ পাশে কৃষি কলেজ। হ্যাঁ, ও এটা হচ্ছে আলাউদ্দিন নামেই যে কৃষি কলেজ বা কলেজ, সবই এই এলাকায় আছে। এবং এই যে একসময়ের কিছু সম্মানীয় ব্যক্তি যারা ছিল, তাদের নামে কিন্তু তারা এলাকার উন্নয়নের জন্য, এলাকার শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য তারা কিন্তু বিভিন্ন কলেজও প্রতিষ্ঠা করে। সামনে সুরাইয়া বিলকিস চিত্তবৃত্ত বিদ্যাপীঠ, এবং এটাও কিন্তু আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের একটি অলাভজনক প্রতিষ্ঠান। সম্মানীয় ব্যক্তি, তার নামে কিন্তু তার যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের আন্ডারে কিন্তু এইগুলো। যা হোক, আমরা চাই যে সবসময় এই ধরনের মহান ব্যক্তিগুলো আমাদের ভালো কিছু উপহার দিয়ে যান। এবং এই এলাকায় যেখানে যাচ্ছি, সেখানে কিন্তু এই আলাউদ্দিন আহমেদ নামে সব কিছু, ওনার এই যে তার বাড়ি, যে আলাউদ্দিন আহমেদ যে কলেজ দেখলাম, তার বাড়িটা অনেক সুন্দর, একদম রাজকীয় একটা বাড়ি, রাজকীয় ভবন, অনেক সুন্দর একটা বাড়ি। এর হচ্ছে মূল গেট, অনেক সুন্দর লাগছে বাড়িটা, অনেক সুন্দর লাগছে। এবং এই যে পার্কও আছে, শিক্ষাপল্লী পার্ক লিমিটেড, আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেড, অনেক সুন্দর লাগছে জায়গাটা। এবং সবাই কিন্তু আজকে শুক্রবারে ঘুরতে আসছে। নবাব সিরাজউদ্দৌলা, অনেক সুন্দর। আসলে প্রথমে ঢোকার সময় এত বেশি বুঝতে পারিনি যে আলাউদ্দিন আহমেদ
নামে যে হচ্ছে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এতগুলো পার্ক। যেটা বলছিলাম, প্রথমে ঢোকার সময় এত কিছু বুঝতে পারিনি যে আলাউদ্দিন আহমেদ এই মহান ব্যক্তি এত বেশি বিখ্যাত এবং মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য তিনি এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা সব কিছু প্রতিষ্ঠা করেছেন। সব কিছু আসলে দেখাতে পারলাম না এবং দেখে মনে করলাম যে উনি খুবই দানশীল একজন ব্যক্তি। যা হোক, আমরা একরকম গ্রামের পথ দিয়ে যাচ্ছি, দেখে বোঝা যায় একরকম গ্রামের পথ দিয়ে যাচ্ছি, কারণ রাস্তার আশেপাশে চির সবুজ সমৃদ্ধ একটা এলাকা। সামনে এগিয়ে যাচ্ছি, যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। এই যে একসময় দেখিয়েছিলাম যে শিক কাবাব, এটা হচ্ছে ওয়ালে ঝোলানো থাকে, এই ওয়ালে নেড়ে দেয় অনেকে, কিন্তু এরা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখছে। এটা হচ্ছে গরুর গোবর দিয়েই কিন্তু এই ধরনের জ্বালানি হিসেবে ব্যবহার করা এটা। আর এইগুলো হচ্ছে গ্রামের ভিতর ঢুকলে এগুলো দেখা যায়। তার সামনে এগিয়ে যাচ্ছি, দেখেন গ্রামীণ একটা পরিবেশ, পুকুর আছে, পুকুরের পাড়ে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত ধরনের গাছ আছে। এদের কাঁঠাল ধরছে। আমরা যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি, যেটা হচ্ছে শিলাইদহে অবস্থিত। এখান থেকে 1.41 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে নয়। আমরা যদি লোকেশনটা আরেকটু শেয়ার করি, তা হচ্ছে আপনারা কুষ্টিয়া শহর থেকে ঠিক যেটা ঢাকা রোড, এই ঢাকা রোড থেকে আসবেন। আসার পরে আলাউদ্দিন নগর এই বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে আপনারা একটা লিঙ্ক রোড আছে, এই রোড দিয়ে ঢুকে যাবেন এবং রাস্তাটা কিন্তু অনেক ফ্রেশ রাস্তা। এই যে দেখেন শিলাইদহ কুঠি বাড়ি, এখানে আছে ডাইন পাশে, এবং রোড কিন্তু মোটামুটি ভালো রোড এবং একটা গ্রামীণ, মানে একটা গ্রামের মধ্য দিয়ে বলা যায়। আর এটা হচ্ছে কুমারখালী থানার মধ্যে। দেখেন আসার পথে বিশেষ ভালো কিছু দেখতে পারবেন। তার কারণ আছে আলাউদ্দিন আহমেদ যে মহান ব্যক্তি, ওনার নামে বেশ কিছু প্রতিষ্ঠান আছে এলাকায়, কলেজ, মাদ্রাসা। তার নিজের যে বাড়ি আছে, সে বাড়িটা কিন্তু একটা রাজকীয় বাড়ি। সেই বাড়ির পাশ দিয়ে রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর একটু সামনে গেলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি দেখতে পারবো। আর একটা বিষয় বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কিন্তু আমাদের খুলনা ফুলতলায় বেজেরডাঙ্গায় অবস্থিত। এখানে যারা গেছেন তারা দেখেছেন, আর অবশ্যই এখানেও অনেকে আসছেন, যারা জাননি তারা ভিডিওটা দেখবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এ হচ্ছে শিলাইদহ কুঠি বাড়ি। এদের সামনে হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। আমরা অবশ্য বাইকে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন বিশ্বকবি। এখানে আসলে আমাদের বাইক রাখার একটা ব্যবস্থা করতে হবে। অবশ্যই মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে। কত করে পার্কিং জানো ভাইয়া? 20 টাকা মোটরসাইকেল পার্কিং। বেশিক্ষণ থাকে না থাকে 20 টাকা দিতে হবে। আচ্ছা, পার্কিংয়ের ব্যবস্থা আছে। যারা বাইক আসবেন তাদের জন্য সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের খাজা, মন্ডা মিঠাই, আর এগুলো কি জন্য বলে? সোনপাপড়ি, তিলের খাজা, সন্দেশ, সব বিখ্যাত, কুষ্টিয়ার সব বিখ্যাত খাবার সব এখানে আছে। আমরা সামনের দিকে যাই, দেখি এই যে সামনে রবীন্দ্র কুঠি বাড়ি, সামনে রবীন্দ্র কুঠি বাড়ির গেট দেখা যায়। দেখেন ঢোকার পথে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে, লেডিস ব্যাগ আছে, আর মাটির বিভিন্ন ধরনের প্লেট, জগ সব কিছু আছে। এদের নিতে হবে অন্য খেলনা, যেগুলো পাওয়া যায়। আছে কুঠি বাড়ির গেট। এই যে পাটের ব্যাগের দোকানে ঢুকলাম, ভাই এটার প্রাইস কত আসবে? ভাই এই যে পাটের ব্যাগ, দাদা এটার প্রাইস কত আসবে? 450, অনলি 450 টাকায় পাটের ব্যাগ। এর ভিতরে ব্যবসা করছে আমার দাদা, দোকান নিয়ে 12 টাকায় বিক্রি করবে। এটা সুন্দর দেখতে। এই যে পাটের ব্যাগ, অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে, লেডিস ব্যাগ সীমিত আকারে পাবেন, একটা নিতে হবে।
আর এর ভিতরে এই যে তোয়ালি আছে, শাড়ি আছে, আর এইখানে হচ্ছে মাটির দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর মাটির জগ আছে। তা এই ভাই এই জগটা কত? 250 টাকা। আমরা খুলনা থেকে কত কিনছিলাম? আমরা কিনছিলাম কত? 250 একই দাম। ওটা 150 টাকা, এটা 250। এটা একটু বড় আছে কিন্তু খুলনার থেকে একটু বড় আছে। আর এই যে 4 কাপ আছে। আর ভিতরে কি আছে একটু দেখাই, আপনার ভিতরে যাইতে না আসতেছি। কাপ আছে, পানি খাওয়ার কাপ আছে, অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর মাটির। এই ধরনের কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এখানে আসলে এগুলো দেখতে পাবেন। এই যে এখানে ঢুকে আরও অনেক কিছু আছে, মানে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস আছে। আর এই যে ডুগডুগি আছে, একতারা পাবেন। হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। আমরা গেট দিয়ে ঢুকছি এবং টিকিট কাউন্টারে কিন্তু টিকিট কাটতে হবে। শুনি টিকিটের মূল্য কত। আর এই যে আমরা টিকিট কাটলাম 30 টাকা করে। আর এটা হচ্ছে এই যে গেট, 30 টাকা করে টিকিট, এবং অনেক সুন্দর লাগছে। আগে কিন্তু এখানে আসেনি। এটা হচ্ছে ডাইন সাইডে, এটা কিন্তু অডিটোরিয়াম, এবং অনেক সুন্দর লাগছে। রাজকীয় স্টাইলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতো, এবং বিখ্যাত কবিতা, বিখ্যাত গান, বিখ্যাত উপন্যাস, সব কিছু কিন্তু সে লিখতো। আমরা যাব ভিতরে, দেখবো যে এখানে আর কি আছে। এই কুঠিবাড়ির মধ্যে যে জেলা পরিষদ, ডাকবাংলো, যাওয়ার পথে বাম সাইডে একটা পালকি দেখতে পেলাম, এখানে বসে অনেকেই ফটো সেশন করছে। এই যে কুঠিবাড়ি সামনে, সে কিন্তু মূল কুঠিবাড়ির যে ভবন, সেটা অনেক সুন্দর একটা জায়গা, এবং আশেপাশে অনেক সুন্দর করে সাজানো গোছানো একটা পরিবেশ, অনেক সুন্দর লাগছে। আশেপাশে সাজানো গোছানো একটা সুন্দর জায়গা। এই যে এইখানে আমি আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, এবং মূল গেট দিয়ে ঢোকার পরে মূল যে ভবন, এই ভবনের ভিতরে ঢুকবো। এই ঢোকার আগে একটা বিষয় দেখাই আপনাদের, এখানে দুটো ছোট ঘর আছে। এই একটা ঘর আর ওই একটা ঘর, এবং ঘরটা ছাউনি কিন্তু এই যে টালি দিয়ে করা। এই ছাউনিতে যারা বসবাস করেছে তারা অবশ্য জানাবেন। আর এই ছাউনিতে যারা বসবাস করে তাদের ঘর কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। আমি এই মূল গেট দিয়ে ঢুকে পড়ছি ভিতরে। এই যে সামনে সেই কুঠিবাড়ির মূল যে ভবন, এইটাই। ভিতর থেকে ঘুরে আসি, দেখি ভিতরে কি আছে। এইটাই হচ্ছে মূল ভবন। এইখানে হচ্ছে যে জানালা দরজা এগুলো আছে, এবং এটার সাথে একটা বিষয় দেখি, এটার সাথে কিন্তু আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আছে, ওই বিল্ডিংয়ের কিছুটা মিল আছে। জানালা দরজা কিন্তু এই ধরনের জানালা দরজা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখেছি। এটা হচ্ছে ঢোকার ভিতরে হচ্ছে এটা। দেখেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের কাজ আছে, কিছু চিত্রকর্ম আছে। এখানে দেখাই, এই একটা রুম, আর এই একটা রুম। এই যে দেখাই এখানে, এবং এটা ঘুরে যাবেন, বিস্তারিত আমি আরও শেয়ার করব আপনাদের। আর এই ছাদগুলো কিন্তু হচ্ছে সেই টালি দিয়ে করা। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি হাতের লেখা। একটু বড় করে দেওয়া আছে। এটা হচ্ছে বাংলা হাতের লেখা। লেখন কাব্যের প্রতিভায় কবিতা। এই যে স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ।
আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন, এটা কিন্তু 2 তলা যাওয়া যাবে। আর এ হচ্ছে পালকি, 16 বেহারার পালকি, 16 জন বেহারা কিন্তু এই পালকিরা বহন করতো। এবং এইটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতো, এর ভিতরে বসে বসে হয়তো বিভিন্ন এক স্থান থেকে অন্য জায়গায় যেত। আর এটা হচ্ছে 8 বেহারার পালকি, এটা হচ্ছে 8 বেহারার পালকি। হাত পালকি, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত এটা হচ্ছে হাত পালকি। এখানে বসে থাকতো 2 জন ধরে নিয়ে যেত। কি জিনিস? এই পালকিগুলো কিন্তু এখনো আছে, 100 বছরেরও বেশি সময় ধরে এই পালকিগুলো এখানে আছে এখন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটা ক্যাবিনেট বা আলমারি, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত একটা আলমারি এটা। ঘাস কাটার যন্ত্র, ঘাস কাটতো রবীন্দ্রনাথ ঠাকুর। এইখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা টেবিল, আর এটা হচ্ছে খাজনা আদায়ের টেবিল এবং চেয়ার। রবীন্দ্রনাথ ঠাকুরের তারা কিন্তু একসময় জমিদার ছিল এবং তারা খাজনা আদায় করতো এই চেয়ার টেবিলে বসে। এগুলো কিন্তু এখনও অখণ্ড আছে। পদ্মাপট, এইটা হচ্ছে এই টেবিলে বসে কিন্তু খাজনা আদায় করতো। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের ছবি কিন্তু এখানে আছে। আর ঘুরে ঘুরে দেখাচ্ছি যে তার ব্যবহৃত এই একটা বেঞ্চ আছে, এখানে বসেই সে অবসর সময় হয়তো কাটাতো। তাদের দরজাগুলো দেখেন, এটা হচ্ছে মাঝখানের এই রুমটা, হচ্ছে মাঝের এই রুমটা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আলমারি। এটা হচ্ছে পানি পরিস্রুত করার যন্ত্র, স্ট্যান্ড। এটা একটা স্ট্যান্ড, এটা কাঠের না লোহার। এগুলো হচ্ছে ফিল্টার, এটা একসময় ফিল্টার। এটা একটা টেবিল, ঠিক এই ধরনের টুল এখন ব্যবহার করা হয়। একটা টেবিল, এটা পাশের একটা রুম। এখন আমি 2 তলায় যাব, 2 তলা থেকে ঘুরে আসি। দেখেন এইগুলো কিন্তু অনেক সুন্দর আধুনিক করে তৈরি করা ছিল। এসে উপরে যাওয়ার একটা সিঁড়ি, মানে উপরে যাওয়া যাবে না, নিষেধ আছে, সেখানে তালা মারা। 2য় তলায় আসলাম। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সোফা, সুন্দর একটা সোফা। এই যে এইখানে রাজা বাচ্চার মতন জীবন কাটাতো, কারণ তারা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর তো জমিদার ছিল, তারা রাজা বাচ্চার মতন জীবন কাটাতো। এটা একটা নৌকা, ইঞ্জিন চালিত স্পিড বোট, নাম হচ্ছে চপলা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতো। অধিক করি না আশা কিসের বিষাদ, জন মেসি 2 দিনের তরে, যাহা মনে আসে নেই আপনার মনে, গান গায় আনন্দের ভবে। সুন্দর। পল্টনের সিঁড়ি, পন্টুনের সিঁড়ি, পন্টুনের সিঁড়ি। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত, এটা কি ডাইনিং টেবিল? এটা হচ্ছে ডাইনিং টেবিলের মতন দেখাচ্ছে, ডিম্বাকৃতির একটি টেবিল, অনেক সুন্দর। এবং কী ধরনের কাঠ দিয়ে তৈরি করা আসলে আমরা বলতে পারবো না। এটা হচ্ছে উপরের একটা রুম। এটা হচ্ছে সোফা কিন্তু 2টা আছে, এই একটা সোফা আর ওই পাশে একটা সোফা।
যাক আমাদের 2 তলা ঘুরিয়ে দেখালাম। এখন এখান থেকে মোটামুটি বিদায় নিব আমরা, নিয়ে আশেপাশে একটু মানে এই ভবন থেকে বিদায় নিয়ে আশেপাশে যাব। আমি মূল ভবন থেকে বের হয়ে আসার পরে একটু বাইরের সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আসলে ভিতরে তো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, আর বাইরে থেকে এই ভবনটা এত সুন্দর লাগছে, রাজকীয় একটা ভবন। দেখেন অনেক সুন্দর করে নকশা করা এবং ওপরের ছাউনিগুলো অনেক সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে তারা তো জমিদার ছিল, এই কারণে তাদের বিল্ডিংটাই ঠিক এরকম জমিদারি স্টাইলে। আর এইটার হচ্ছে পিছন সাইড। এই যে সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশে বসে তিনি গল্প, কবিতা, ছড়া, উপন্যাস বহুত কিছু লিখেছে। এত সুন্দর একটা পরিবেশ। এবং এখানে দেখেন তার ব্যবহৃত তার রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে কিন্তু আম গাছ আছে, এবং আম গাছে কিন্তু যে আমও ধরছে। এটা হচ্ছে একেবারে পিছন সাইড, এবং চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায়। আর একটা বিষয় দেখায়, চারিপাশে পাঁচিলটা কিন্তু অনেক সুন্দর করে দেয়া, একদম ঢেউ ঢেউ করে দেয়া। এর চারিপাশে কিন্তু পাঁচিলটা খুব সুন্দর করে দেওয়া, এবং দূর থেকে আপনাদের আর একটু দেখায় যে অনেক রাজকীয় একটা ভবন। কারণ এই ভবনেই সে থাকতো, এই ভবনেই বসে যখন বাংলাদেশে এসে থাকতো তখন এই ভবনে থাকতো। আর এই দেখেন যে পাঁচিল দেয়া, যেটা আমরা পাঁচিল বলি, চারি সাইডে যে বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী, এটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া, এবং চারিপাশটাই কিন্তু খুব সুন্দর করে দেয়া। আমরা একটু বের হয়ে বাইরের সাইডে একটু দেখাবো। আমি ঘুরছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। যে কুঠিবাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে যেটা দেখালাম, সেটা হচ্ছে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বাংলাদেশে আসতো, যখন বাংলাদেশে থাকতো, তখন এখানে তার স্মৃতি বিজড়িত যে আসবাবপত্র, জিনিসপত্রগুলো আছে, সব কিন্তু এখানে সংরক্ষণ করা রয়েছে। একরকম এটা বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জাদুঘর, ব্যবহৃত যে জিনিসপত্র ছিল সেগুলো জাদুঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল যে কুঠিবাড়ি, সেই কুঠিবাড়িটা এর চারি সাইডে একটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া আছে। আর ওইখান থেকে শুরু করে তাদের যে মূল এই যে এরিয়াটা, তার চারিপাশে কিন্তু একই ধরনের নিরাপত্তা বেষ্টনী দেওয়া আছে, একটু চিকন করে, আর এটা একটু বেশি মোটা করে। আমরা একটু চারিপাশটা একটু ঘুরে দেখাবো যে তারা যে পুকুরটা ব্যবহার করতো, মানে বিশ্বকবি যে পুকুরটা ব্যবহার করতো, সেই পুকুরটা কেমন। পুকুরটা কিন্তু অনেক বড়ই, দেখেন এখান থেকে দেখা যাচ্ছে। এর চারিপাশে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছগুলো হতো সে সময়ের কিছু গাছ আছে যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত অবস্থায় কিন্তু বেশ কিছু গাছ আছে। ওখানে আম গাছ দেখালাম, বেশ কিছু গাছ আছে। আর তারপরে কিন্তু অনেকগুলো গাছ এখানে লাগানো হয়েছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির যে পুকুর, এই পুকুরে হচ্ছে গোসল করত। এবং এই গাছটা, এটা হচ্ছে একটা শিমুল গাছ বা পাকড়া গাছ, যেটা বলে তুলা গাছ। এই গাছটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত অবস্থায় এই গাছটা কিন্তু ছিল, অনেক বড় একটা গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর যে পুকুরটা ব্যবহার করতো, সেই পুকুরে এখন আসলাম। তার আগে একটা কথা বলি, এখানে একটা গাছ আছে, যে গাছটা রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কার গাছটা কিন্তু ভেঙে গেছে। তারপরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পুকুরেই কিন্তু গোসল করতো, এই শান বাঁধানো ঘাটে গোসল করতো। আমরা এই পুকুর থেকে দেখি, সামনে একটু যাব, ডান সাইডে যাব। আর এইখান থেকে এই যে দেখা যাচ্ছে এদের সেই কুঠিবাড়ির মূল পুকুর থেকে যে মূল যে যাওয়ার পথ, প্রবেশ পথ, এইটাই। এই যে ছোট ছোট গুটি গুটি আম ধরেছে, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যখন জীবদ্দশায় বেঁচে থাকা যে আম গাছটা, এই গাছটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বেঁচে ছিল ঠিক সেই সময়কার গাছ। অনেক ছোট ছোট বড় বড় আম ধরেছে। যাওক, বিদায় নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে। সামনে এই এরিয়ার বাইরে কি আছে সেটা দেখাবো। এই পাশে একটা অডিটোরিয়াম আছে, এটা হচ্ছে বের হওয়ার পথ। আর এই বের হওয়ার ঢোকার সময় একটা পালকি দেখেছিলাম, এই যে পালকি। আর এটা হচ্ছে মূল গেট থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এই গেটের ভিতরেই এর গেট থেকে ভিতরে পুরো চারিপাশটা হচ্ছে এই কুঠিবাড়ির এরিয়া।